এইচএসসি তে প্যারাগ্রাফ মোস্ট ইম্পর্টেন্ট, স্পেশালি এইচএসসি 2025 এর জন্য, বিকজ এখানে কিন্তু দুইটা প্যারাগ্রাফ থাকবে তোমাদের এবং একটাতে 15 মার্কস করে, তাহলে ইন টোটাল থাকবে 30 মার্কস। তাহলে তুমি একটু চিন্তা করো, তুমি যদি 100 মার্কের মধ্যে তুমি 30 মার্কটা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার জন্য এ প্লাস পাওয়ার রাস্তা সবচেয়ে বেশি সহজ হবে, সবচেয়ে বেশি সহজ হবে। তুমি চিন্তা করো, তুমি 100 মার্কের মধ্যে এই 30 মার্কস পাচ্ছ হচ্ছে তুমি তোমার প্যারাগ্রাফ লিখতে পারলে। তাহলে আজকের ক্লাসে কেমন হয় যদি আমি তোমাকে প্যারাগ্রাফ লেখার সিস্টেম শিখিয়ে দিই এবং এই ক্লাসের এন্ডিং এ আমি এইচএসসি 25 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো সাজেশন দিয়ে দিব, যেখান থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ। এবং তার আগে আমি তোমাকে শিখাবো, তোমার যদি প্যারাগ্রাফ কমন নাও আসে, মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা প্রশ্ন করে স্যার প্যারাগ্রাফ কমন না আসলে আমি কিভাবে লিখবো, তো হাউ টু রাইট এ প্যারাগ্রাফ, এটা নিয়ে আমি একটা আজকে তোমাকে সামারি বলবো যে কিভাবে প্যারাগ্রাফ লিখলে তুমি একটা বেস্ট মার্ক পাবা, 15 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট তুমি 13-14 টাচ করতে পারবা। তো তুমি যদি এই সিস্টেমটা ফলো করো ইনশাআল্লাহ ইউ উইল গেট আ গুড মার্কস। সো এখন লেটস গেট স্টার্টেড। আমরা দেখি এইচএসসি তে সাধারণত প্যারাগ্রাফ আসে দুই ধরনের। কয় ধরনের? টুয়াইস টাইপস। একটা হচ্ছে লিস্টিং এন্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফ। তো লিস্টিং এন্ড ডেসক্রিপশন মানে কি বর্ণনামূলক প্যারাগ্রাফ আসবে। আরেকটা হচ্ছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এটা কজ এন্ড ইফেক্ট হইতে পারে, মানে কারণ এবং তার ফলাফল, এই দুই ধরনের প্যারাগ্রাফ আসতে পারে এবং এই দুই ধরনের প্যারাগ্রাফই আসে। তো এই প্যারাগ্রাফ লেখার জন্য তোমার প্যারাগ্রাফটা বাকিদের চেয়ে কিভাবে ডিফারেন্ট হবে সেটাই আজকের ক্লাসে আমাদের টপিক। সো দ্য পারপাস অফ দ্য ভিডিও যে তুমি কিভাবে টপ মার্ক পাওয়া প্যারাগ্রাফে ভালো মার্কস পাওয়ার জন্য নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে বিষয়গুলো দেখো। অ্যাট্রাকটিভ বিগিনিং, তোমাকে এক নম্বরে কি করতে হবে? অ্যাট্রাকটিভ বিগিনিং, মানে শুরুটা কেমন হবে? আকর্ষণীয় করতে হবে। কেমন বলে না, আগে রসনদারি তারপর গুণ বিচারি। তার মানে প্যারাগ্রাফটা তুমি যদি শুরুতে অ্যাট্রাকটিভ হয়, তার মানে স্যার কি হবে দেখেই পুরা ক্রাশ, যে না এই ছেলেটা ভালো লিখছে অনেক, বুঝছো কিনা? এইভাবে লিখলে তুমি কিন্তু সবচেয়ে বেস্ট মার্ক পাবা। তো অ্যাট্রাকটিভ বিগিনিং দিয়ে শুরু করতে হবে। এবং দেখো দুই নম্বরে কি করবা? কালারফুল এন্ড ভিভিড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। মানে তুমি কি গতানুগতিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, তুমি যদি কি ইউনিক ওয়ার্ড ইউজ করো, তোমরা স্যার বুঝবে না এই শিক্ষার্থীর মধ্যে কি আছে, অনেক ভোকাবুলারি একটা ভান্ডার আছে। এবং এমন শিক্ষার্থীকেই টিচার্সরা স্পেশালি ইংলিশ টিচাররা পছন্দ করে বেশি। তো তোমাকে ভোকাবুলারি দিকে কালারফুল করতে হবে এবং ভিভিড ল্যাঙ্গুয়েজ মানে স্পষ্ট। ভিভিড কি? স্পষ্ট। এই দেখো আমি যে এখন ভিডিও করতেছি, তো অনেকের কাছে আইফোন থাকে বর্তমানে সময়, ম্যাক্সিমাম প্রবলেম গেছে। তো দেখবো যে আইফোনের ভিভিড সেকেন্ড ফিল্টার থাকে কি ভিভিড, সেটা বাংলা দেখে বলো একটু, জানা থাকলে কমেন্ট করতে পারো। হ্যাঁ, এরপর দেখো অ্যাভয়েড ক্লিচেস। ক্লিচেস মানে কি? গতানুগতিক শব্দ কম ব্যবহার করতে হবে। আগে বলেছি মানে যেগুলো অ্যাজ ইউজুয়াল ইউজ সবাই করে, তুমি করবে না, কারণ তুমি ভাইয়া ডিফারেন্ট, তুমি ইউনিক পারসন, আই নো ইউ। এখন দেখো ফর ভ্যারাইটি অফ ওয়ার্ড, শব্দের মধ্যে কি জানতে হবে? বৈচিত্র্যতা বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? শব্দের মধ্যে বৈচিত্র্য বৃদ্ধি করতে হবে, মানে বিভিন্ন ধরনের শব্দের কালেকশন তোমাকে থাকতে হবে। সাপোজ এরপরে আনফরগেটেবল এন্ডিং, শেষটা কি হতে হবে? মনে রাখার মতো করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু স্যার তোমার প্রতি কি, তোমার লেখার প্রতি একদম পুরো ফিদা হয়ে যাবে। তখন দেখবা যে একটা বেস্ট মার্ক তুমি বাকি যেটা পেয়ে গেছো। তাহলে পাঁচটা জিনিস খেয়াল করতে হবে। একটা কি? অ্যাট্রাকটিভ বিগিনিং, শুরুটা হতে হবে আকর্ষণীয়, লিখে রাখো, নোট করে রাখো সবাই। এরপর কালারফুল এন্ড ভিভিড ল্যাঙ্গুয়েজ, স্পষ্ট ভাষা তুমি ব্যবহার করবা। এরপর 3 নম্বরে অ্যাভয়েড ক্লিচেস, গতানুগতিক শব্দ কম ব্যবহার করতে হবে, যেখানে যত ইউনিক ওয়ার্ড ব্যবহার করা যায়, ভোকাবুলারি যত ইউজ করা যায়। ভ্যারাইটি অফ ওয়ার্ড, শব্দের মধ্যে কি আনতে হবে? বৈচিত্র্যতা, বিভিন্ন ধরনের শব্দ আনতে হবে। এবং আনফরগেটেবল এন্ডিং, শেষটা কি হতে হবে? মনে রাখতে হবে, বিকজ উই নো দ্যাট অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এরপর দেখো তুমি যদি এটা আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি, হ্যাঁ, স্ট্রাকচার অফ প্যারাগ্রাফ, তো এইটা তুমি খুব মনোযোগ একটু দেখবা, কারণ স্ট্রাকচার অফ প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা যেটা আসবে, তুমি যখন স্ট্রাকচারটা ফলো করবা, এই দেখো স্ট্রাকচার একটা প্যারাগ্রাফ, হ্যাঁ, এই বার্গার তৈরি করছি, বার্গার, আবার কিন্তু কেউ খেয়ে ফেলো না এটা দেখে। দেখো খাইতে হবে কি? পড়ার সাথে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র, আর কিছু না। তো এই বার্গারটা তোমাকে ইম্পর্টেন্ট কি? প্যারাগ্রাফে কিছু পার্ট থাকে ভাই, যে প্যারাগ্রাফ লিখলাম আর হয়ে গেল এমন নয়। তো এই পার্ট গুলো কি? দেখো বার্গার অফ প্যারাগ্রাফ মধ্যে আমি সাধারণ চেষ্টা করছি যে এই প্যারাগ্রাফের মধ্যে একদম ভেঙে ভেঙে আসতে তোমাকে বুঝিয়ে দিব যে প্যারাগ্রাফ তুমি কি কি পার্টে লিখবা এবং প্যারাগ্রাফের মধ্যে কত পার্ট আছে। দেখো প্রথমে লিখতে হবে টপিক সেন্টেন্স, লিখতে হবে টপিক সেন্টেন্স, ওই টপিক সেন্টেন্স লিখতে হবে 1 নম্বরে। এরপর লিখতে হবে বডি, মানে বডি, এই দেখো বডি একদম মাঝখানে যতটুকু আছে সবগুলোকে বলা হয় বডি, ঠিক আছে? প্রথমে টপিক সেন্টেন্স দিয়ে শুরু করবা। ধরো বললো সাপোজ এনভায়রনমেন্ট পলিউশন, তোমাকে বলতে হবে হোয়াট ইজ এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে ওই ব্যাপারটা তুমি লিখবে, এটা হচ্ছে টপিক সেন্টেন্স, যে কাকে বলে বা ওইটার তুমি একদম শুরু যেটা সেটা। এরপর হচ্ছে মাঝখানে তুমি যা লিখবা সব হচ্ছে এগুলোকে বলা হয় বডি, কি বলে? এগুলো বলা হয় বডি। এবং লাস্টে এসে কনক্লুডিং সেন্টেন্স, মানে কি? উপসংহার, কি লিখতে হবে?
উপসংহার। তাহলে এইভাবে তুমি যদি বার্গার অফ প্যারাগ্রাফটা এই বার্গারটাকে ফলো করো জাস্ট, ঠিক আছে, দেখবে যে তুমি একটা ভালো মার্কস পেয়েছো, প্যারাগ্রাফে সবচেয়ে বেস্ট মার্ক তোমার হবে। সো এরপরে দেখো আজকে এইচএসসি এর জন্য কি বলেছি আমি, সাজেশন দিব এইচএসসি 25 এর জন্য। আমি কিন্তু প্রথমে দেখালাম যে তুমি কোন উপায়ে লিখবা প্যারাগ্রাফটা সবচেয়ে বেশি ভালো মার্ক পাওয়ার জন্য। এবার একটু দেখো যে প্যারাগ্রাফ এইচএসসি 25 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আসলে কোনগুলো, তুমি কোনগুলো পড়বা, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে কি এইচএসসি 25, এইচএসসি 25 এর জন্য সবচেয়ে বেস্ট কমন উপযোগী যে প্যারাগ্রাফ গুলো সেগুলো হচ্ছে এইটা। তো প্রথমে কি বলছে, প্যারাগ্রাফ বা কমপ্লেনিং স্টোরিতে ভালো করার জন্য অবশ্যই আমি কি বলেছি, ফ্রি হ্যান্ড রাইটিং এ থাকতে হবে, দক্ষতা ও সক্ষমতা কি থাকতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এ। তোমরা অনেকে মুখস্থ করো, মুখস্থ করা তেমন কিছু নাই, বাট তুমি একটা নলেজ নিতে পারো সেখান থেকে, জাস্ট ইউ উইল টেক এ নলেজ। বাট তুমি কি করবা, ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা তোমাকে এইচএসসি থেকেই শুরু করতে হবে, যাতে একটা আনকমন প্যারাগ্রাফ আসলে তুমি লিখতে পারো। আমি তোমাকে বলেছি না যে কিভাবে লিখবা, অ্যাডজেক্টিভ বিগিনিং হতে হবে, বডি সেন্টেন্স থাকবে এবং হচ্ছে টপিক সেন্টেন্স থাকবে, পরে বডি থাকতে হবে। তো এইভাবে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করতে পারলে তোমার প্যারাগ্রাফ কমন পড়তে পারে আবার নাও করতে পারে। তো না পড়লে তখন কিন্তু তুমি ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা থাকলে বেস্ট ভাবে লিখতে পারবে, তোমার হচ্ছে সবচেয়ে সেরা মার্ক। এরপর দেখো, তাই ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা উন্নয়ন করতে এবং এর জন্য অনুশীলনের কি নাই, বিকল্প নেই, বিকজ উই নো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো তুমি যত বেশি প্র্যাকটিস করবা, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ক্যান। এরপরে এইচএসসি বোর্ড এক্সামের জন্য এই প্যারাগ্রাফ গুলো অবশ্যই পড়ে নেবে। এবার কিন্তু তুমি একটা স্ক্রিনশট দিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে রাখতে পারো যে কোনগুলো আজকে ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফকে আমরা শো করতেছি, ঠিক আছে। দেখো এইচএসসি বোর্ড এক্সামের জন্য প্যারাগ্রাফ গুলো অবশ্যই পড়ে নিবে। কোন প্যারাগ্রাফ, এগুলো এবারে বোর্ড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই মোস্ট ইম্পর্টেন্ট, প্যারামাউন্ট ইম্পর্টেন্স। দেখো যে কোনো বোর্ডের জন্য, যে কোনো বোর্ডের জন্য, নট অনলি ঢাকা বোর্ড, তুমি যেই বোর্ডে হও, ঢাকা প্রত্যেকটা বিভাগে তুমি যেই বোর্ডে হও, প্রত্যেকটার জন্য কি আজকের এগুলো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। দেখো 1 নম্বরে আমরা কি বলেছি যে ডেসক্রিপটিভ, প্রথমে বলেছিলাম কিন্তু দুই ধরনের প্যারাগ্রাফ আসতে পারে, একটা ডেসক্রিপটিভ বা লিস্টিং প্যারাগ্রাফ, একটা হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট অথবা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, কারণ এবং তার ফলাফল, এই প্যারাগ্রাফটা। সো মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো একটু নোট ডাউন করে রাখো। 1 নম্বর কি বলেছি, ডিফরেস্টেশন বা ট্রি প্লান্টেশন। সবাই কিন্তু দেখতেছো বর্তমানে যে গরম পড়ে এবং মানুষ বনজার কারণে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এগুলো নিয়ে স্যার তোমাকে লিখতে পারে। তো 1 নম্বরটা কি হতে পারে, ডিফরেস্টেশন এন্ড ট্রি প্লান্টেশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ স্টার দিয়ে রাখলাম, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এরপরে দেখো ড্রাগ এডিকশন, তারপর কি সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, মানে শহর জীবন কেমন আর গ্রামীণ জীবন কেমন, কজ এন্ড ইফেক্ট, এবং হচ্ছে তোমার কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, এইগুলোর দিকে বেশি ফোকাস করতে হবে। কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ পেয়ে গেছো যে সিটি লাইফের শহরটা কেমন, শহরের জীবন কেমন আর গ্রামীণ জীবন কেমন। এরপর 4 নাম্বার কি দেখো, ফুড অ্যাডাল্টারেশন, মানে কি খাদ্যে ভেজাল। 5 নাম্বার দেখো রোড অ্যাক্সিডেন্ট বা কজ অফ রোড অ্যাক্সিডেন্ট। এবং 6 নাম্বার কি এনভায়রনমেন্ট, এয়ার অথবা ওয়াটার পলিউশন। দেখো তুমি কিন্তু এই তিনটা কিন্তু একই ক্যাটাগরির, তার মানে একটা যদি ফলো করো বাকিগুলো তুমি এমনি লিখতে পারো ভাই, এতগুলো তোমার প্যাটার্ন কিন্তু আছে। 7 নাম্বার দেখো মোবাইল ফোন অথবা ইন্টারনেট, ফেসবুক, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট বা ফেসবুক। মানে এই তিনটা কি আবার এক সেম ক্যাটাগরি না বলো, একটা শিখলে বাকিগুলো কি লেখা যেতে পারে, এটার প্রভাবটা কি এবং এটার ব্যাড এফেক্টটা কি সব লেখা যাবে এখানে। 8 নাম্বার যেটা আছে ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন বা দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন অথবা দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। হ্যাঁ, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এরপরে দেখো ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। তিনটা কিন্তু একই ক্যাটাগরি, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এবং ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। তাহলে এই সেম ক্যাটাগরিগুলোকে তুমি একবার ফলো করে পড়লে 3টা 4টা একবারে পারা যায়। এরপরে দেখো পরে দেখে আর কি কি আছে, যতগুলো ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু সব বোর্ডের জন্য, অল বোর্ড, নট অনলি ঢাকা বোর্ড, সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আমি তোমাকে দেখাচ্ছি। তো এরপরে দেখো ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং। তো প্রাইস হাইক 10 নম্বরে কি আছে, 10 নম্বরে লেখা আছে প্রাইস হাইক, প্রাইস হাইকটা পড়ে নিবা। 11 নম্বর আছে দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, এটা কিন্তু কয়েকটা বোর্ডে আসছে, ঠিক আছে, দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, সো ইউ মাস্ট রিড, ওকে, তো অবশ্যই পড়বে এটা। ডাউরি সিস্টেম, এটা পড়ে নিতে পারো একটু। এবার কিছু কিছু প্যারাগ্রাফ এই করতে দিলাম, এই 12টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, বাট কিছু কিছু প্যারাগ্রাফ প্রায় বোর্ড এক্সামে একদমই হঠাৎ করে চলে আসে, এগুলো একটু দেখে গেলে কি হবে, ভালো হবে। সো একটু দেখে যাবে সবাই, ঠিক আছে। আমরা দেখাই যে কোনগুলো আবার হুট করে চলে আসতে পারে, তখন তুমি আবার বলো না যে স্যার পড়ে নেই বা দেখাইনি। দেখো 1 নম্বরটা জাঙ্ক ফুড বা হেলদি ফুড, এটা কিন্তু আসছে, এটা কিন্তু বোর্ডে আসছে, তার মানে তোমাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই, পড়তে হবে। এরপর অন ক্যাম্পাস ক্লাস এন্ড অনলাইন ক্লাস, এটা। এরপর দেখো পেজ নাম্বার আমরা দেখি
এর পরেরটা কি আছে আর দেখো, পেজ নাম্বার 121 আমরা যাচ্ছি। এই যে কজ অফ ফেইলার ইন ইংলিশ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কজ অফ ফেইলার ইন ইংলিশ, তুমি দেখবা যে লাস্ট কয়েক বছর ধরে কিন্তু ইংরেজিতে অনেকেই ফেল করছে প্রায়। তো এই ফেল করার কারণে এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে। দেখো, কজ অফ ফেইলার ইন ইংলিশ এন্ড দেয়ার রেমিডিস, এবং তাদের প্রতিকার কিভাবে করা যায়। এটা কত বোর্ডে আসছে? ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে। দ্য কজেস এন্ড ইফেক্ট অফ ফেইলার ইন ইংলিশ, এটা কোথায় আসছে? যশোর বোর্ড 23-এ আসছে। বোর্ড প্রশ্ন প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প হবে না, এবং তার বিকল্প নাই, আগেও ছিল না। তার মানে প্যারাগ্রাফ যে বিগত বছরে আসছে সেগুলো তোমাকে একদম ফুললি অ্যাটেনশন দিয়ে পড়তে হবে। দিস ইজ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, ঠিক আছে, মোমেন্টাস ইম্পর্টেন্স। এরপর দেখো 4 নাম্বারটা, আ সোসাইটি আই ড্রিম অফ। এই যে আমাদের জুলাই বিপ্লব যে হলো, এরপর আমরা একটা সমাজের, নতুন একটা সমাজকে আমরা চাচ্ছিলাম, আমরা একটা ড্রিম দেখেছি যে আমরা নতুন একটা সোসাইটি বিল্ড করব। সো এ সোসাইটি আই ড্রিম অফ, এটা কিন্তু অবশ্যই এই দৃষ্টিকোণ থেকে চলে আসতে পারে। এরপরে 5 নাম্বার, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা ময়মনসিংহ বোর্ড 23 আসছিল। সো বোর্ডগুলা যেগুলো আসছে, দা পদ্মা ব্রিজ সিলেট বোর্ড 23 আসছিল। তো এটা এখন তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা আমি ক্রস করে দিচ্ছি, তেমন একটা ইম্পর্টেন্ট না। বাট তারপরে তুমি একবার জাস্ট চোখ বলতে পারো, জাস্ট ইউ ক্যান হ্যাভ এ গ্ল্যান্স অন দ্য প্যারাগ্রাফ। এন্ড লাস্টে দেখো, দ্য ওয়ার্ড অফ ইন্ডিপেন্ডেন্স, চট্টগ্রাম বোর্ড 23 আসছে। এটা কোথায় আসছে? দ্য ওয়ার্ড অফ ইন্ডিপেন্ডেন্স। ইয়ার ফেভারিট টিচার, এটা কোথায় আসছে? কুমিল্লা বোর্ড 23 আসছে। ইয়ার ফেভারিট টিচার, শিক্ষকরা এগুলো দিতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, এরপরে দেখো, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালু, এটা কিন্তু আমরা আগেও দেখাচ্ছি। এরপরে 10 নম্বরে কি, বেনিফিটস অফ আলদি রাইজিং, এটা কোথায় আসছিল? এই যে ঢাকা বোর্ড 23 আসছিল। কোথায়? দ্য বেনিফিটস অফ আলদি রাইজিং। তো এরপরে দেখো, ডেঙ্গু ফিভার, মাঝখানে কিন্তু অনেক ডেঙ্গু নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং অনেকে মারা গেছে তখন। সো ওই দৃষ্টিকোণ থেকে তোমরা ডেঙ্গু ফিভারটাকে অ্যাভয়েড করো না, পড়ে ফেলতে পারো। এবং ডেমোক্রেসি এন্ড ডিক্টেটরশিপ, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাই। এই জুলাই বিপ্লবের পরে, আফটার দ্য জুলাই রিভলিউশন, এগুলা একটা প্যারামাউন্ট ইম্পর্টেন্সে দাঁড়িয়েছে। ডেমোক্রেসি এন্ড ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র এবং গণতন্ত্র, এর পার্থক্য কি, সুবিধা কি, অসুবিধা কি, এগুলো নিয়ে প্যারাগ্রাফে ডিসকাস করে দিবে। সো এগুলো একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়। সো আমরা কিন্তু আমাদের ক্লাসগুলোর মধ্যে, যে আমাদের কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোর মধ্যে আমরা অবশ্যই কি করি, ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়গুলোকে রাখি। এবং গ্রামীণ ব্যাংক, এরপরে কি আছে? গ্রামীণ ব্যাংক, এটা কিন্তু ইউনুসের, তাই না, ডক্টর মোহাম্মদ ইউনুসের। তো এই আমরা এটা কিন্তু অবশ্যই পড়ে ফেলবো, কারণ উনি বর্তমানে আমাদের দেশে আইডল, এবং এটা চলে আসতে পারে হুট করে। আমার জানা মতে এবার এটা টেস্ট পরীক্ষায় ভিকারুন্নিসা নূন স্কুলে আসছিল, বুঝতে পারছো তো? ভিকারুন্নিসা নূন কলেজে কিন্তু এটা গ্রামীণ ব্যাংক দিয়েছিল টেস্ট পরীক্ষায়, অ্যাজ ফার এজ আই নো। হ্যাঁ, অবশ্যই যারা ওই কলেজে পড়ে বা ওখানে থাকে, তারা মানে ওই কলেজে পড়েছে, তারা দেখতে পারবে যেটা, যে অবশ্যই ওখানে আসছিল। তো এটা কিন্তু আমার বইয়ের পিডিএফ একটা। সো আমার নিজের লেখা বই পিডিএফ আমি সাজেশন দিয়েছিলাম অলরেডি, গ্রামীণ ব্যাংকটা আসবে ওখানে। সো এটা তুমি পড়বা, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। আর লাস্টে যেটা অবশ্যই তুমি চোখ রাখবাই, সেটা কি, জুলাই রেভলিউশন 2024, জুলাই রেভলিউশন 2024, এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, একই নাম, মানে নামটা পার্থক্য, কিন্তু কাজটা কিন্তু এখানে একই, মানে একই প্যারাগ্রাফে হবে। এরপর জুলাই মাস আপরাইজিং, জুলাই গণ অভ্যুত্থান, এইগুলাই হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। লাস্টটা তুমি একটু স্টার দিয়ে রাখি, অবশ্যই পড়ে নিবে, কারণ আমাদের যেহেতু একটা জুলাই বিপ্লব হয়েছিল, তো সেখান থেকে সারা কোশ্চেন করতে পারে। সো মনে রেখো, কি মনে রাখবা, প্যারাগ্রাফে কয় মার্ক বলো? আবার মনে করে দিই, প্যারাগ্রাফে কিন্তু 30 মার্ক, 30। তো 30 নাম্বার থাকবে এবার, তাই রিস্ক নিয়ে বেছে বেছে হাতে গোনা কিছু প্যারাগ্রাফ না পড়ে এই প্যারাগ্রাফ গুলো অবশ্যই কি পড়ে ফেলবেন সবাই। এই প্যারাগ্রাফ গুলো অবশ্যই পড়ে ফেলবেন, এবং আপনার কেমন পড়বে এটা আমি আশাবাদী, আই এম অপটিমিস্টিক, আই এম হোপফুল। সো যারা আমাদের এই ক্লাসটা এতক্ষণ দেখেছো, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং তোমার জন্য শুভকামনা। এবং আমাদের কোর্সগুলোতে জয়েন করার জন্য, আমরা এইচএসসি, এসএসসি সকল ধরনের কোর্স আছে, জয়েন করার জন্য আমাদের ইনবক্সে নক করতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে নক করতে পারো। আসসালামু আলাইকুম।